নমস্কার, আমি অরিজিৎ। আজকের আমাদের আলোচনা দশম শ্রেণীর 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে। আজকের দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 নিয়ে আমরা আলোচনা করব। একটা টাস্ক আজকের করব, পরের ভিডিওতে আমরা আরেকটা টাস্ক নিয়ে আলোচনা করব। তো পরের ভিডিওগুলো দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই। তো আমি আজকের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1 নিয়ে যে আলোচনাটা করতে যাচ্ছি, সেখানে দেখো 8খানা অঙ্ক দিয়েছে। এই 8খানা অঙ্কের যে প্রথম অঙ্কটা আমি একটু কপি করি বোর্ডে। ওটা আছে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা একটা দ্বিঘাত সমীকরণ। তোমরা দ্বিঘাত সমীকরণের একদম প্রথম যে চ্যাপ্টারটা ক্লাস 10-এর বইয়ে, সেই চ্যাপ্টার থেকে অঙ্কটা দিয়েছে। একটা একদমই শর্ট কোশ্চেন। ব্র্যাকেটে দেওয়া আছে a b c, এরা বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বার। আর এটা নট ইকুয়াল টু 0। এর একটা তাৎপর্য আছে, কারণ a যদি 0 হয়ে যায় তাহলে এটাকে দ্বিঘাত সমীকরণ বলবো না, কারণ x² এর কোএফিসিয়েন্ট তাহলে 0 হয়ে যাচ্ছে। তখন আমি এটাকে লিনিয়ার ইকুয়েশন বা রৈখিক সমীকরণ বলবো। তো এই সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত, বীজদ্বয় সমান হওয়ার শর্ত। আচ্ছা, শর্তটা আমাদেরকে লিখতে বলেছে। তো আমরা শ্রীধর আচার্য সূত্র করেছি দ্বিঘাত সমীকরণে। ওই শ্রীধর আচার্যের সূত্রটা আমি একবার লিখবি। ওখানে সূত্রটা এরকম ছিল, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এইখানে এই রুট আন্ডারের মধ্যে যে এই যে পার্টটা, এটাকে আমরা বলবো ডিসক্রিমিনেন্ট বা নিরূপক। এই নিরূপকের মান যদি শূন্য হয়, একটু খেয়াল করে দেখো, এই নিরূপকের মান যদি শূন্য হয় তাহলে x এর ভ্যালুটা মাইনাস বি বাই 2a আসছে। তো আমার এটা যেহেতু দ্বিঘাত সমীকরণ, তাই x এর দুখানা ভ্যালু বেরোনোর কথা। তো দুটো ভ্যালুই মাইনাস বি বাই 2a আসবে, অর্থাৎ আমার এখানে দুটো বীজই সমান হবে। তাই আমার এখানে কি দাঁড়ালো, বীজদ্বয় সমান হওয়ার শর্তটা কি? বীজদ্বয় সমান হওয়ার শর্তটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, অর্থাৎ নিরূপকটি শূন্য। নিরূপকটি শূন্য হলে আমার বীজদ্বয় সমান হবে। ঠিক আছে, এর পরের যে অঙ্কটি দেওয়া আছে সেটা আমরা বোর্ডে কপি করব। এর পরেরটা জিওমেট্রি থেকে দিয়েছে। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। আমি অঙ্কটাকে কপি করি। দু নম্বর, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি। এটা আমার গিভেন দেওয়া আছে। আর বলেছে এবং ওই বৃত্তের একটি জ্যা এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। এই দুটো টপিক দিয়েছে। জিজ্ঞেস করেছে কি, বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। বৃত্তের কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব। তো জ্যামিতির একটা উপপাদ্য ইউজ করে আমাকে এই অঙ্কটা করতে হবে। তো আমাকে একটা বৃত্ত তার আগে এঁকে নেব। তো আমি একটা বৃত্ত আঁকলাম। এই বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি, ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12। জ্যা ব্যাস নয়, এরকম একটা জ্যা আমি আঁকলাম। সেই জ্যাটার দৈর্ঘ্য 12 সেমি। আর এটা যদি ও কেন্দ্রীয় বৃত্ত হয়, তাহলে ও কেন্দ্র থেকে জ্যাটার লম্ব দূরত্ব আমাকে বের করতে দিয়েছে। আমি এই জ্যাটার নাম দিলাম এবি। এখানে ওবিটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, যেটা আমার দেওয়া আছে 10 সেমি।
ওবিটা বৃত্তের ব্যাসার্ধ এটা 10 সেমি দেওয়া। আর তোমরা উপপাদ্যটা শিখেছো যে ব্যাস নয় এরূপ কোনো জ্যায়ের ওপর বৃত্তের কেন্দ্র থেকে যদি কোনো সরলরেখা লম্ব হয়, আমি যেহেতু এই দূরত্বটা বার করব, লম্ব দূরত্বটা বার করতে যাচ্ছি, তাহলে লম্ব হলে ওই লম্বটা বলছে জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। তাহলে জ্যায়ের দৈর্ঘ্য যদি 12 সেমি হয়, তাহলে জ্যাটা সমদ্বিখণ্ডিত হচ্ছে মানে আমার এই জ্যায়ের এইটুকুনি পার্ট অর্থাৎ ডিবিটা তাহলে 6 সেমি হয়ে যাবে। ঠিক আছে, কেন্দ্র থেকে লম্ব দূরত্ব চেয়েছে, কেন্দ্র থেকে দূরত্ব মানে আমরা ওটাকে লম্ব দূরত্বই বলব। ঠিক আছে, তো সেখানে কেন্দ্র থেকে লম্ব যদি টানা হয় জ্যায়ের ওপর, আমরা উপপাদ্যতে জেনে এসেছি ওই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করবে। সমদ্বিখণ্ডিত করে মানে সমান দুভাগে ভাগ করবে, অর্থাৎ এবি জ্যা, এই জ্যাটিকে সমান দুভাগে ভাগ করলে এডি আর ডিবি এই দুটো লেন্থ ইকুয়াল হবে। তাহলে আমরা ডিবিটা তাহলে 6 সেমি পাবো, আর ওবিটা ব্যাসার্ধ, এখানে ওবির ভ্যালু দিয়ে দিয়েছে 10 সেমি, যেটা আমাদের ব্যাসার্ধ দেওয়া আছে। আর এখানে বিডিটা হচ্ছে ওই জ্যায়ের সমদ্বিখণ্ড, অর্থাৎ কত হবে এটা 6 সেমি। আমাকে জিজ্ঞেস করেছে লম্ব দূরত্ব অর্থাৎ ওডিটা কত। তাহলে এখানে তোমরা খেয়াল করে দেখো ওডিবি কিন্তু একটা সমকোণী ত্রিভুজ, আর সমকোণী ত্রিভুজ ওডিবি এর জন্য আমি পিথাগোরাসের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। পিথাগোরাসের ফর্মুলার উপপাদ্য তোমরা ক্লাস 10 এর একদম শেষের দিকে একটা চ্যাপ্টারে করবে, কিন্তু এই উপপাদ্যটার অ্যাপ্লিকেশন অনেক জায়গাতেই ক্লাস 9 এ আগে থেকে ইউজ করে এসছো, সেটা এখানে আবার ইউজ করতে হবে। সেটা হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো আমার এখানে লম্বটা হচ্ছে ওডি, ভূমি হচ্ছে ডিবি বা বিডি। এই লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার করলে আমার যেটা আসছে সেটা হচ্ছে অতিভুজ স্কোয়ার অর্থাৎ ওবি স্কোয়ার। আমাকে এখানে বের করে নিতে হবে ওডিটা। তাহলে আমি ওডি স্কোয়ারকে বাঁ দিকে রেখে বিডি স্কোয়ারকে ডান দিকে পাঠিয়ে দেবো। তাহলে যেহেতু আমি ওডি বের করব, তাহলে স্কোয়ার তুলে দিচ্ছি মানে এদিকে আমাকে রুট করতে হবে। আচ্ছা, যেহেতু এটা একটা দূরত্ব বের করতে চলেছি, তাই দূরত্ব কখনো নেগেটিভ হয় না, তাই আমি এখানে ওডি এর পজিটিভ ভ্যালুটাকে আমি নেব। এখানে আমি অনায়াসে ওবি এর ভ্যালু জানি, বিডি এর ভ্যালু জানি, ভ্যালুগুলো আমি এখানে পুট করব। তাহলে ওবি এর ভ্যালু দেওয়া ছিল আমার 10, আর বিডি এর ভ্যালু আমার দেওয়া ছিল 6। অনায়াসে এটা ক্যালকুলেশন করলে যেটা আসবে 10 স্কোয়ার মানে 100 আর 6 স্কোয়ার মানে 36, তো মাইনাস করলে হবে 64, তার রুট করলে আসছে 8। তাহলে আমার ওডি এর লেন্থটা অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার। উত্তর লিখে দেবে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব 8 সেন্টিমিটার। অঙ্কটা তাহলে আমার এখানেই শেষ। ঠিক আছে, এরপরে থার্ড অঙ্কটা আমরা দেখব। থার্ড অঙ্কটা 3 নম্বর অঙ্কটা যেটা বলেছে তোমাদের, ওটা দিয়েছে একটা পরিমিতির চ্যাপ্টার থেকে। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। আমি অঙ্কটা একবার কপি করি। দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8। জানতে চেয়েছে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত। আচ্ছা, আমাকে এখানে কিন্তু
পরিমিতির আয়তঘন চ্যাপ্টারটা থেকে এই অঙ্কটা দিয়েছে, একদম 2 মার্কসের শর্ট কোশ্চেন। করব কি করে? প্রথমে আগে কি দিয়েছে দেখব। দুটো ঘনক মানে তাদের অবশ্যই ঘনক দুটোর বাহুগুলো আলাদা আলাদা হবে। আমি ধরে নেব একটার বাহুর দৈর্ঘ্য a1 আর একটার বাহুর দৈর্ঘ্য a2। তো ধরে নিই, ধরা যাক ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য a1 ও a2 একক। কোনো একক দিয়ে দেয়নি বলে আমি একক লিখলাম। এদের ঘনফলের অনুপাত অর্থাৎ আয়তনের অনুপাত দিয়েছে। আচ্ছা, ঘনকের আয়তনের ফর্মুলা, ঘনকের বাহুর দৈর্ঘ্য যদি a হয় তো ঘনকের আয়তনের ফর্মুলা হবে a কিউব। তো ঘনক দুটোর বাহুর দৈর্ঘ্য আমি জানি a1 আর a2, তাহলে তাদের আয়তনের অনুপাত হবে a1 কিউব বাই a2 কিউব। এই আয়তনের অনুপাতটা দিয়ে দিয়েছে 1/8। এখান থেকে আমি যেটা পাবো সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্যের অনুপাত, অর্থাৎ a1/a2 এর অনুপাতটা পাবো। আচ্ছা, a1/a2 এর হোল কিউব করলে এদিকে 1/8 মানে এটাকে 1/2 এর হোল কিউব লেখা যাবে। তাহলে আমি যেটা পাচ্ছি a1/a2 ইকুয়াল টু হাফ। তাহলে ঘনক দুটোর বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমাকে বের করতে হবে বাহুর দৈর্ঘ্যের অনুপাত পেলাম, বাহুর দৈর্ঘ্যের অনুপাত। আমাকে বের করতে হবে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। তো সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বার করতে গেলে আমাকে যেটা করতে হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমাকে জানতে হবে। সেটা হয় 6a²। বাহুর দৈর্ঘ্য a হলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a²। তো তাহলে এখানে এক্ষেত্রে কি হবে, সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। প্রথমটার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a1² আর দ্বিতীয়টার সমগ্রতলের ক্ষেত্রফল হবে 6a2²। ঠিক আছে? তাহলে আমার এখানে তাহলে কি দাঁড়ালো, বোথ সাইড থেকে 6 গুলো ক্যান্সেল হবে। তাহলে আমার এখানে a1² = a2², অর্থাৎ a1/a2 দেওয়া আছে 1/2। তাহলে 1² = 2²। এখানে আসছে আমার 1:4। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? 1:4। (1² = 2² মানে 1:4। এটা হচ্ছে আমার সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। নেক্সট 4 নম্বর যে কোশ্চেনটা দিয়েছে সেটা এবার আমরা আলোচনা করব। এখানে বলেছে, এটা আবার চক্রবৃদ্ধি সুদ দিয়ে অঙ্কটা দিয়েছে। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে, অঙ্কটা কপি করি। চারশো টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে আমাকে এই অ্যান্সারটা যেটা বের করতে দিয়েছে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? তো যা যা দেওয়া আছে সেগুলোকে আমি আগে লিখতে থাকি। প্রথমত যেটা দিয়েছে 400 টাকা, এখানে 400 টাকাটা হলো গিয়ে আসল অর্থাৎ প্রিন্সিপাল, ওটাকে আমি পি দিয়ে ডিনোট করি আসলকে। তো 400 টাকা দেওয়া আছে, সময়টা দেওয়া আছে, সময় টি দিয়ে ডিনোট করা হয়, সময়টা দেওয়া আছে 2 বছর, অনেকে এন দিয়েও ডিনোট করে সময়কে। আর এখানে সমূল চক্রবৃদ্ধির মান দেওয়া আছে, জানতে চেয়েছে বার্ষিক সুদের হার।
আমি বার্ষিক সুদের হারটাকে ধরে নেব। ধরা যাক বার্ষিক সুদের হার অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার আমি R% ধরে নিচ্ছি। এখানে সমূল চক্রবৃদ্ধির একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কি? P হোল ইন্টু 1 প্লাস R/100 হোল পাওয়ার T। এখানে সমূল চক্রবৃদ্ধির মানটা আমার দেওয়া আছে 441, আর P মানে আসল যেটা দেওয়া আছে 400, 1 প্লাস R/100 হোল পাওয়ার T এর জায়গায় 2 বছর। তো কি করব? আমরা 1 প্লাস R/100 এর ভ্যালুটা বের করছি। এটার হোল স্কয়ার ইকুয়াল টু 441 ডিভাইডেড বাই 400 হবে। আমাকে এখানে খেয়াল রাখতে হবে ক্যালকুলেশনটা কিরকম ভাবে ইজি করা যায়। এই টোটাল পার্টটার হোল স্কয়ার আছে, তো 441 বাই 400 এটা কোনো কিছুর স্কয়ার হিসেবে রিপ্রেজেন্ট করতে হবে। তো আমরা জানি 400টা হচ্ছে 20 স্কয়ার, আর 441 হচ্ছে 21 স্কয়ার। তাহলে আমি এটাকে 21 বাই 20 এর হোল স্কয়ার লিখতে পারি। তাহলে কি দাঁড়ালো? তাহলে দাঁড়ালো 1 প্লাস R/100 ইকুয়াল টু 21 বাই 20। এখান থেকে আমি যদি R/100 বের করি তাহলে আসবে 21 বাই 20 মাইনাস 1। এই বিয়োগটা করলে যেটা আসবে 1 বাই 20। ঠিক আছে, তাহলে সমাধান করলে R এর ভ্যালু কত আসবে? 100টা ওপাশে মাল্টিপ্লাই হবে, R এর ভ্যালু আসলো 5। তাহলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। এই আমার উত্তর লিখে দিতে হবে, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার 5%। গেল। এবার 5 নম্বর দাগের অঙ্কটা। 5 নম্বর দাগের অঙ্কটা সমানুপাত চ্যাপ্টার থেকে দিয়েছে, অনুপাত সমানুপাত। অঙ্কটা আমি একটু কপি করি। অঙ্কটা দেওয়া আছে x 12 y আর 27 এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে x আর y এর মান কত? ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান কত? আচ্ছা, ক্রমিক কথার মানে হচ্ছে পরপর। আচ্ছা, আমরা জানি যে ক্রমিক সমানুপাতি মানে চারটে সংখ্যা যদি ক্রমিক সমানুপাতে থাকে তাহলে আমরা এইটাকে লিখতে পারবো x বাই 12 এর ভ্যালু যা হবে, এই রেশিওটা যা হবে 12 বাই y এর রেশিওটা সেম হবে, y বাই 27 এর রেশিওটাও সেম হবে। চারটে সংখ্যা x 12 y 27 এরা ক্রমিক সমানুপাতি মানে আমি এই লাইনটা লিখতে পারবো x বাই 12 ইকুয়াল টু 12 বাই y ইকুয়াল টু y বাই 27। তো প্রত্যেকটা রেশিও আমি ইকুয়াল করব। একবার আমি একটা কাজ করি, x বাই 12 এই রেশিওটার সাথে y 12 বাই y এই রেশিওটা ইকুয়াল করব। আবার 12 বাই y এই রেশিওর সাথে y বাই 27 রেশিওটা ইকুয়াল করব। এই রেশিও মানে এই যে সমাধান অর্থাৎ এই যে ইকুয়েশনটা থেকে আমি y এর মান পেয়ে যাব। আগে তাহলে আমি y এর মানটা বের করে ফেলি। কোনাকুনি গুণ করলে y স্কয়ার ইকুয়াল টু 27 ইন্টু 12। তাহলে y এর যে ভ্যালুটা নেব সেটা পজিটিভ ভ্যালু নেব। কেন? তার কারণ আমার এখানে 12 আর 27 এর মাঝখানে y আছে, তাহলে 12টা হচ্ছে পজিটিভ নাম্বার, 27টাও পজিটিভ নাম্বার, তার মাঝখানে যে নাম্বারটা থাকবে সেটা অবশ্যই পজিটিভ হতে হবে। তো আমি এখানে y এর পজিটিভ ভ্যালুটাকে নিচ্ছি, √27 ইন্টু 12।
এটাকে ক্যালকুলেট করলে যেটা দাঁড়াবে 18, y এর ভ্যালু পাচ্ছি আমি 18। y এর এই ভ্যালুটা এই ইকুয়েশনে y এর জায়গায় পুট করব, করলে আমি কি পাবো? করলে আমি x এর ভ্যালু পেয়ে যাব। তো x এর ভ্যালুটা কি হবে? 12/18 ইনটু 12। তাহলে ক্যালকুলেট করে যেটা আসছে x এর ভ্যালু পাচ্ছি 8। তাহলে আমি দুটো ভ্যালু পেয়ে গেলাম, x = 8 এবং y = 18। ক্লিয়ার? নেক্সট আমরা 6 এর দাগের অঙ্কটা করব। এটা জিওমেট্রির কোশ্চেন দিয়েছে 6 এর দাগের অঙ্কটা। আমি অঙ্কটা কপি করি আগে। বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস বার করতে দিয়েছে। সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, অ্যাঙ্গেল ওবিসি 60 ডিগ্রি। আমাকে ছবিটা আঁকলে আমি পুরো ব্যাপারটা ক্লিয়ার হবে। অ্যাঙ্গেল ওবিসি 60 ডিগ্রি হলে অ্যাঙ্গেল ওসিএ কত? অ্যাঙ্গেল ওসি এর ভ্যালুটা কত? তো আমি আগে ছবিটা আঁকি, না হলে জিওমেট্রির অঙ্ক কেউ বুঝতে পারবে না। ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তটা ড্র করলাম, বৃত্তের কেন্দ্র ও, নাম দিয়ে দিলাম কেন্দ্রটা ও। আচ্ছা, এবি ব্যাস, ব্যাস মানে সেটা অবশ্যই ও বিন্দু থেকে পাস করছে। আর সি হচ্ছে বৃত্তের অবস্থিত একটা বিন্দু, তাহলে বৃত্তের উপরে একটা বিন্দু নিয়ে নিলাম, সেটা হচ্ছে সি। আমাকে অ্যাঙ্গেল ও বিসি, ও বি আর সিটা জয়েন করলাম, ও বিসি বলা আছে 60 ডিগ্রি। বার করতে হবে ও সি এ, তাহলে ও সি জয়েন করলাম, ও সি এ, তাহলে আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে হচ্ছে। আমাকে একটা উপপাদ্য এখানে অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। আমি যদি এবিটা ব্যাস নিই, তাহলে অ্যাঙ্গেল এসিবি হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অ্যাঙ্গেল এসিবি এটি হলো অর্ধবৃত্তস্থ কোণ। এর মান কত হতে পারে? এর মান হবে 90 ডিগ্রি। নেক্সট আমার যেটা দিয়ে দিয়েছে, এই ভ্যালুটা 60 ডিগ্রি দিয়েছে। তো আমরা এই ছোট ত্রিভুজটার দিকে তাকাই, ও বিসি। এই ছোট যে ত্রিভুজটা, ত্রিভুজ ও বিসি, এর মধ্যে ভালো করে লক্ষ্য করে দেখো, ওবি আর ওসি এই দুটো বাহু কিন্তু সমান। কেন সমান? পাশে তার কারণটা আমি লিখব। কারণ এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই ত্রিভুজের ওবি আর ওসি বাহু দুটো যদি সমান হয়, তাহলে তার বিপরীত কোণগুলো সমান হবে। তাদের বিপরীত কোণ হলো একটা ওসি বি আর একটা হলো অ্যাঙ্গেল ও বিসি। এই দুটো কোণের মানই 60 ডিগ্রি হবে। অ্যাঙ্গেল ওবিসি 60 ডিগ্রি দেওয়া আছে, মানে অ্যাঙ্গেল ওসিবি কেও 60 ডিগ্রি হতে হবে। কেন? এরা হলো একই বৃত্তের ব্যাসার্ধ যেহেতু হয়েছে, তাই তার বিপরীত কোণগুলো সমান হচ্ছে। ত্রিভুজটির দুটো বাহু সমান মানে তাদের বিপরীত কোণ পরস্পর সমান। তাহলে ওসিবির মান যদি আমি 60 ডিগ্রি পেয়ে যাই, আর অ্যাঙ্গেল এসিবিটা আমি জানি 90 ডিগ্রি, তাহলে
অ্যাঙ্গেল এসিবিটা থেকে যদি আমি অ্যাঙ্গেল ওসিবি কে বাদ দিই তাহলে আমি অ্যাঙ্গেল ওসিএ যেটা জানতে চেয়েছে পেয়ে যাব। সুতরাং অ্যাঙ্গেল ওসিএ ইকুয়াল টু অ্যাঙ্গেল এসিবি থেকে বাদ দেব অ্যাঙ্গেল ওসিবি, অর্থাৎ 90 ডিগ্রি থেকে 60 ডিগ্রি বাদ, অ্যান্সার আসছে 30 ডিগ্রি। তাহলে আমার যেটা অ্যান্সারটা জানতে চেয়েছে অ্যাঙ্গেল ওসি এর ভ্যালু কত দাঁড়ালো 30 ডিগ্রি। নেক্সট 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটা আমাকে বলে দিয়েছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অঙ্কটা আমি কপি করি। একটি ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে তার সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। অঙ্কটা আমরা করব কি করে? একটা ঘনক তার বাহুর দৈর্ঘ্য আমি যদি a ধরে নিই তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল দাঁড়াবে 6a স্কয়ার। আমি ধরে নিই, ধরা যাক ঘনকটির বাহুর দৈর্ঘ্য a, একক। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কি হবে? সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6a স্কয়ার বর্গ একক। আচ্ছা, আমি এই সমগ্র তলের ক্ষেত্রফলটাকে ক্যাপিটাল A ধরে নিলাম, আমার করতে সুবিধা হবে। সমগ্র তলের ক্ষেত্রফলটা 6a স্কয়ার বর্গ একক, এটাকে আমি ক্যাপিটাল A কনসিডার করে দিচ্ছি। তো এরপরে বলেছে বাহুর দৈর্ঘ্য যদি 50% বেড়ে যায় তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানো হবে। প্রতিটি বাহুর দৈর্ঘ্য 50% বাড়ানো হলে তাহলে প্রতিটি বাহুর দৈর্ঘ্য নতুন কত হবে? তাহলে নতুন ভাবে প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে যে প্রতিটি বাহুর দৈর্ঘ্য সেটা কত দাঁড়াবে? আগে ছিল আমার a আর এখন বাড়ছে কত? যেটা বাড়বে 50% সেটা কিন্তু আগের বাহুর দৈর্ঘ্যের উপরেই 50% বাড়বে, অর্থাৎ a × 50/100 এত একক। তাহলে আগে আমার বাহুর দৈর্ঘ্য ছিল a আর এখন বেড়ে কত হলো? বেড়ে হলো a + a × 50/100। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমার যেটা দাঁড়াচ্ছে 3a/2 একক। তাহলে আমার এখন প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3a/2। আগে যেটা প্রতিটা বাহুর দৈর্ঘ্য a ছিল, এখন প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমি 3a/2 ধরে নিয়ে নতুন ভাবে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। তাহলে নতুন ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল একই ফর্মুলা 6 × a স্কয়ার। তাহলে আমার এখানে 6 × বাহু মানে 3a/2 সেটার হোল স্কয়ার এত বর্গ একক হবে। এবার আমি এটাকে ক্যালকুলেট করব। 3/2 এর হোল স্কয়ার করলে আসবে 9/4 আর 6a স্কয়ার যেমন আছে তেমনটা রেখে দিচ্ছি। কেন? তার কারণ আমি এই 6a স্কয়ারের জায়গায় a ধরে নিয়েছিলাম, এটা আমি সরাসরি বসিয়ে দেব
দেব 9a/4 এত বর্গ একক। এটা এখন নতুন ঘনকের ক্ষেত্রফল। আগের ঘনকের ক্ষেত্রফল ছিল a, নতুন ঘনকের ক্ষেত্রফল হলো 9a/4। তাহলে ক্ষেত্রফলটা আমার বেড়েছে না কমেছে? বলেছে শতকরা কত বৃদ্ধি পাবে। তাহলে আমরা কোশ্চেনটা থেকেই বুঝে যাচ্ছি যে ঘনকের ক্ষেত্রফল বেড়েছে। বা আমরা আরেকটা জিনিস ভাবেও দেখতে পারি, এখানে যে ভগ্নাংশটা হয়েছে, ভগ্নাংশের লব যদি হরের থেকে বড় হয় তাহলে বুঝে নিতে হবে যে ক্ষেত্রফলটা বেড়েছে। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত, তার শতকরা মান আমি বের করব। শতকরা মানটা কি হবে? 9a/4 মাইনাস a। তাহলে কতটা ক্ষেত্রফল বেড়েছে দেখলাম, যেটা বাড়ছে সেটা আগের ক্ষেত্রফলের উপর বাড়ছে, ইন্টু 100 এত পার্সেন্ট। তাহলে এটাকে ক্যালকুলেট করলে কি আসবে? এটাকে ক্যালকুলেট করলে আসবে 5/4 ইন্টু 100, মানে 125% আমার ক্ষেত্রফল বাড়ছে। এটাকে ক্যালকুলেট করে নিলে আমার অ্যান্সারটা আসছে 125%। তাহলে আমাদের ক্ষেত্রফল বাড়ছে কত? 125%। ঠিক আছে, এই অ্যাক্টিভিটি টাস্কের লাস্ট অঙ্কটা অর্থাৎ 8 নম্বর দাগের যে অঙ্কটা দিয়েছে ওটা দেখো তোমাদের দ্বিঘাত সমীকরণ থেকে দিয়েছে। অঙ্কটা আমি কপি করি, সমাধান করতে দিয়েছে। সমাধান করো। 2x plus 1 plus 3/2x plus 1 3/2x plus 1 equal to 4। এখানে না পাশে না একটা কন্ডিশন দিয়ে দিয়েছে, x not equal to half। এর একটা তাৎপর্য আছে। এর তাৎপর্য কি? আমি যদি x এর জায়গায় এখানে হাফ বসাই তাহলে, আচ্ছা x not equal to মাইনাস হাফ দেওয়া আছে, সরি। আমি যদি এখানে x এর জায়গায় মাইনাস হাফ বসাই তাহলে নিচে অর্থাৎ ডিনোমিনেটর হরের মান 0 হবে। হরের মান যদি 0 হয়ে যায় তাহলে এই সমীকরণটার কোনো অস্তিত্ব থাকবে না। এই কারণে x এর মান সমাধান করে যদি মাইনাস হাফ বেরোয় তাহলে সেটা কিন্তু ভুল। ঠিক আছে, x এর মান মাইনাস হাফ নেওয়া যাবে না। তাহলে আমি অঙ্কটা সলভ করব। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ হবে তাই আমার এখানে x এর দুটো মান বেরোবে। কি করে দ্বিঘাত সমীকরণ হবে দেখা যাক। আমি এখানে 2x plus 1টাকে লসাগু করছি, করলে উপরে হবে 2x plus 1 এর হোল স্কয়ার প্লাস 3, রাইট সাইডে 4, উপরে এটাকে a plus b হোল স্কয়ারে ব্রেক করে দেব। তাহলে দাঁড়াবে 4x স্কয়ার প্লাস 4x প্লাস 1 প্লাস 3 ডিভাইডেড বাই 2x প্লাস 1 ইকুয়াল টু 4। এখন 2x প্লাস 1টাকে আমি রাইট সাইডে মাল্টিপ্লাই করে দিচ্ছি। 4 2 are 8x প্লাস 4। সমস্তটা আমি বাঁদিকে আনবো আর ডান দিকটাকে আমি 0 করব। অর্থাৎ দ্বিঘাত সমীকরণের যেটা সাধারণ রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই রূপটাকে আমি আনবার চেষ্টা করছি। 4x স্কয়ার প্লাস 4x প্লাস 4 মাইনাস 8x মাইনাস 4 ইকুয়ালস টু 0। খেয়াল করে দেখো প্লাস 4 মাইনাস 4 ক্যান্সেল হচ্ছে, পড়ে থাকছে 4x স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 0। এই দ্বিঘাত সমীকরণটা খুবই সোজা। এটি দ্বিঘাত সমীকরণ কেন? তার কারণ এখানে x এর সর্বোচ্চ ঘাত 2 রয়েছে, তাই এখানে আমার x এর দুটো মান বেরোবে। এখান থেকে আমি 4x কমন নিচ্ছি, 4x কমন নিলে পড়ে থাকবে x মাইনাস 1, রাইট সাইডে 0। তাহলে আমার এখানে দুটো উৎপাদক আসলো, একটি 4x আর একটি
এক্স মাইনাস ওয়ান। তাহলে এমনটা হবে, হয় 4x এই উৎপাদকটা জিরোর সাথে ইকুয়াল হতে পারে, অথবা অথবা x মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হতে পারে, এই উৎপাদকটি জিরো হতে পারে। তাহলে আমি এখান থেকে x এর ভ্যালু জিরো পাচ্ছি, আর এই সমীকরণটি থেকে x এর ভ্যালু 1 পাচ্ছি। তাহলে তোমরা দেখো দ্বিঘাত সমীকরণের x এর যে দুটো মান বেরোনোর কথা সেটি কিন্তু বেরিয়ে গেছে। একটি হলো x ইকুয়াল টু 0, আরেকটি হলো x ইকুয়ালস টু 1। তাহলে নির্ণেয় সমাধান হবে x ইকুয়াল টু 0 এবং x ইকুয়াল টু 1। তো যাই হোক, এই ছিল আমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্ক 1। আমরা পরের ভিডিওতে মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2 নিয়ে আলোচনা করব। পরের ভিডিওটি অবশ্যই দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, না হলে কিন্তু আমার ভিডিওটা পাবে না। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে শেয়ার করো বন্ধু বান্ধবের সাথে, যাতে সবার কাছে সুবিধা হয়ে যায় অ্যাক্টিভিটি টাস্কগুলো কিভাবে করতে হবে। তোমরা এখন বাড়িতে বসে সবাই এখন অনলাইন পড়াশোনার মাধ্যমে অভ্যস্ত হয়ে গেছো, তাই তোমাদের এখন অনলাইনেই অঙ্কগুলো শিখে স্কুলে জমা দিতে হবে। ওকে, আজকের মতন ভিডিওটি আমি এখানে শেষ করছি। দেখা হবে মডেল অ্যাক্টিভিটি টাস্ক নিয়ে পরের ভিডিওতে। ধন্যবাদ।